বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে। সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের। শুনছেন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। আজ শুরু করি আমার মামার বাড়ির গল্প দিয়ে। মামার বাড়ির গ্রাম, সেটা বেশ পুরনো এলাকা। গল্পটা শুনেছিলাম মায়ের মুখে। সে গ্রামে তখনও সব বাড়িতে বিদ্যুৎ আসেনি। সূর্য ডুবলেই একেবারে নিকষ অন্ধকার হয়ে যেত। মাঠ, পুকুর আর বন বাদার ঘেরা এলাকায় না, ভূতের ভয় তাদের ছিল না, তবে তাদের অন্য একটা ভয় ছিল। ওই যে হারে রে 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 আওয়াজটা। ভর সন্ধ্যেতে কিংবা রাত দুপুরে লাঠি, বল্লম, বর্ষা, মুগুর আর তেল চকচকে বাঁধানো লাঠি নিয়ে একবার তারা ঝাঁপিয়ে পড়লে জন্মের মতো সব শেষ হয়ে যেত। টাকা কড়ি, সোনা দানা, সহায় সম্বল, এমনকি প্রাণটাও বিনা বাধায় সমস্ত সাবার করে দিয়ে বীর দর্পে তারা ফিরে যেত। তারা মানে ডাকাত। হ্যাঁ, ডাকাতদের কথাই বলছি। এই শব্দটা এখন শুধুই গল্পের বইয়ের পাতায় পাওয়া গেলেও একটা সময় জানেন, বাংলার কিন্তু এটাই ছিল নিয়তি। বাংলা বলতে তখন অবশ্য গ্রাম আর জঙ্গলই বোঝাতো। সে গ্রামের কোনো বাড়িতে ঝাঁপিয়ে পড়ার আগে রীতিমতো জানান দিত তারা। বেনামি চিঠি পাঠাতো, আর যার কপালে সেই চিঠি পড়ত তার অবস্থাটা বুঝতেই পারছেন। আমার মামার বাড়ির পাড়ায় সব থেকে ধনী যে বাড়িটা ছিল, সেই বাড়ির মালিকও একদিন নাকি এমনই একটা চিঠি পেয়েছিলেন। পরপর 2 রাত পুলিশ পাহারা বসিয়ে ভয়ের চোটে তৃতীয় রাতে সপরিবার গ্রাম ছেড়ে পালিয়ে যান বলেই শুনেছি। ডাকাত মানে তো তখন একেবারে মূর্তিমান জম। তবে হ্যাঁ, এটাও ঠিক যে এই ডাকাতকুল না থাকলে বাংলার ব্রিটিশ বিরোধী সব থেকে বড় আন্দোলনটা দানাই বাঁধত না। লেখাপড়া শেখা রাজনৈতিক নেতারা যা পারেননি, এই অশিক্ষিত দুর্ধর্ষ ডাকাতরা কিন্তু সেটাই করে দেখিয়ে দিয়েছিল। তাদের গড়ে তোলা প্রতিরোধের সামনে শেষমেশ হেরে যেতে হয় ব্রিটিশদের। জানেন সেটা কোন আন্দোলন? আর কোন ডাকাতের হাতেই বা সেই আন্দোলন গড়ে উঠেছিল? সে এক ভীষণ ইন্টারেস্টিং কাহিনী। চলুন তবে আজ একবার আপনাকে সঙ্গে নিয়ে সেই ডাকাতদের ডেরাতেই ঘুরে আসি বরং। আমি শাওলি, আর আপনি শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস ইতিহাসের খোঁজে। বিশ্বনাথ সর্দারের নামটা বোধহয় শোনেননি না? তার জন্ম কত সালে অবশ্য জানা যায় না, তবে মারা গিয়েছিলেন অষ্টাদশ শতকের একেবারে শুরুর দিকে। মানে তাকে মেরে ফেলা হয়েছিল। আর তাকে মেরে ফেলার পরে বাংলার মানুষ সেদিন একটাই প্রার্থনা করেছিল, বাংলার ঘরে ঘরে যেন এই বিশ্বনাথ সর্দারের মতোই ছেলে জন্মায়। বিশ্বনাথ কে ছিলেন জানেন? ডাকাত। হ্যাঁ, বাংলার লোকজন নিজেদের কোল আলো করে তাহলে এই ডাকাতকে সেদিন চেয়েছিল বলুন। কিন্তু কেন? এই কেনর খোঁজ করতে গেলে আগে আমাদের বিশ্বনাথ সর্দারকে চিনতে হবে। বিশ্বনাথ ছিলেন নদিয়ার মানুষ, চাষবাস করতেন। সে সময় নদিয়া জুড়ে আউশ, আমন, বোরোর মতো নানান রকম ধানের চাষ হতো। মানুষ সচ্ছল না হলেও খেতে পড়তে পেত। দিনগুলো তখন খুব একটা খারাপ ছিল না জানেন। কিন্তু এরপরেই এলো সেই চরম অরাজকতা, চূড়ান্ত বিপর্যয়। অশিক্ষিত ভোলে ভালা কৃষকদের জমি, জিরেত, বাড়ি ঘর সমস্ত বন্ধকি রেখে ইন্ডিগো ফেরা ভিক্টোরিয়ার চাষ শুরু করলো, মানে নীল চাষ। এটা হলো নীলেরই একটা বিশেষ প্রজাতি। যে সময় নীল চাষ ছাড়া বাংলায় আর কোনো চাষ একরকম জোর করেই বন্ধ করে দেওয়া হয়েছিল, এটা কিন্তু সেই সময়ের কাহিনী। হ্যাঁ, ব্রিটিশরা তখন নীল ছাড়া আর কোনো চাষ করতে দিতেই চাইতো না, কারণ নীল চাষেই লাভ হতো সব থেকে বেশি।
আর চাষিরা তাদের সোনার ধান ফলানো ছেড়ে অবশ্যই নীল চাষ করতে চাইতো না, কারণ ধান আর কৃষিপণ্য চাষ না হলে দুর্ভিক্ষ দেখা দেবে। তো শুধু তাই নয়, একবার নীল চাষ করলে সেই জমিতে আর অন্য কোনো ফসল ফলানো সম্ভব ছিল না, না খেতে পেয়ে মারা পড়বে যে বাংলা। চাষিদের সেই নায়ের মুখে এরপর যখন ব্রিটিশদের বুট আর দেশীয় জমিদারদের লাঠি একসঙ্গে নেমে এলো, তখন বাংলা সত্যিই প্রায় আধমরা হয়ে গেল। তার উপর ছিল রাজস্বের জন্য জুলুম। খাঁ খাঁ ক্ষেত, মাথার উপরে গনগনে রোদ আর পেটে আগুনের মতো খিদে নিয়ে চাষির দল যখন মরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পেল না, ঠিক তখনই হাল, কোদাল, কাস্তে, লাঙল ছেড়ে এই নদিয়ারি এক কৃষক নিজের হাতে তীর, ধনুক, পাথর আর লাঠি তুলে নিলেন। সাহসটা তাঁর বরাবরই খুব বেশি ছিল। দামাল স্বভাবটার কথাও সবাই জানে। এবার লোকে দেখল তার সাংগঠনিক ক্ষমতা। ভীরু, দুর্বল, সর্বহারা, আধমরা এই চাষিদের সামনে উল্কার বেগে ছুটে বেড়াতে শুরু করলেন তিনি। গোপনে তাদের লাঠি খেলা, ছোড়া খেলা, পাথর ছোঁড়া, তীর ছোঁড়াও শেখাতে লাগলেন। কাটারি নিয়ে লাফিয়ে পড়তে শেখালেন। তাদের সমস্ত ভয়কে দুর্জয় সাহসে বদলে দিয়ে পুরো দস্তুর একটা ঠ্যাঙাড়ে বাহিনী তৈরি করলেন তিনি। আর সেই বাহিনীর নেতা হয়ে বসলেন নিজে, বিশ্বনাথ সর্দার। তার বাহিনী দিনের বেলা খেতে কাজ করত, আর রাতের বেলা হারে রেড়ে রেড়ে আর জয় কালী বলে নীলকুঠিগুলোর ওপরে লাফিয়ে পড়ত। জমিদারদের বাড়িঘরও বাদ দিত না তারা। ব্রিটিশদের খাতায় বিশ্বনাথ সর্দার হলেন বিশে ডাকাত। সেই বিশে ডাকাত যার দাপটে একসময় গোটা বাংলা তোলপাড় হয়ে গিয়েছিল। সাধারণ চাষি আর সাধারণ মানুষ যারা কেবলই বেঘরে মরে, তাদের কাছে এই বিশে ডাকাত ছিলেন দেবতা। আর ব্রিটিশদের কাছে এই বিশেই ছিলেন নীল ডাকাত বা নীল বিদ্রোহী। তাকে ধরার জন্য ফরমান জারি হলো, ভুলিয়া বেরোল। বিশের তাতে কিচ্ছু এসে গেল না। তিনি তখন রণপা তৈরি করে তার ডাকাত দল নিয়ে একে একে নিশ্চিন্দিপুর, শান্তিপুর, চিত্রশালী এই সমস্ত জায়গার নীলকুঠিগুলো লুট করে বেড়াতে লাগলেন। বিশের ভয় নীলকর সাহেবরা নিজেদের কুঠি ছেড়ে নদী পেরিয়ে জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকে। আর বিশে ডাকাতের দল বিনা বাধায় সেই সব কুঠি লুট করে লুঠের মাল গ্রামের গরিবদের মধ্যে নিশ্চিন্তে বিলিয়ে দেয়। এই বিশে ডাকাত আর তার দলবলের কাণ্ড দেখে বাংলার অন্যান্য গ্রামেও এই একইভাবে ডাকাতি শুরু হয়। নীল বিরোধী আন্দোলন দানা বাঁধে। এমনকি স্যামুয়েল ফেডি নামে কুখ্যাত এক নীলকর সাহেবকেও বিশে ডাকাতের দল কুঠি ছাড়া করে দিয়ে আসে। যদিও সেই ফেডিকে প্রাণে না মারার মাসুলটা নিজের প্রাণ দিয়েই গুনতে হয়েছিল তাকে। বিশের বাহিনীর মধ্যেই ব্রিটিশরা নিজেদের লোক ঢুকিয়ে দিয়ে বিশে ডাকাতকে একসময় ধরে ফেলে। প্রকাশ্যে তার ফাঁসি হয়। আর বিশের মৃতদেহটা খোলা মাঠের মধ্যে বন্য পশু আর শকুনদের দিয়ে খাওয়ানো হয়, যাতে ভয়ে কেউ আর বিশের মতো আন্দোলন করতে না পারে। কিন্তু ফলটা হলো উল্টো। এই ভয়ানক দৃশ্য দেখে এক বিশে ডাকাতের বদলে শয়ে শয়ে বিশে ডাকাতের জন্ম হলো। বাংলার মানুষ ঘরে ঘরে নিজেদের সন্তানদের বিশে হয়ে ওঠার মন্ত্র দিত। নীলকর সাহেবদের তখন সত্যি আর কিচ্ছু করার ছিল না। বাংলা ডাকাতদের নেতৃত্বে অত্যাচারী রাজশক্তি বিরোধী আন্দোলন কিন্তু এই রকম একটা নয়। ভদ্র সমাজ যেখানে পড়ে পড়ে মার খেয়েছে, সেখানেই এই ঠ্যাঙাড়ে বাহিনী কোমর বেঁধে নেমেছে। ইতিহাসের পাশাপাশি সাহিত্যেও কিন্তু তার সমান আদর। বিশেষ করে এই দুষ্টের দমন শিষ্টের পালনকারী ডাকাত সর্দারদের নিয়েই তার শ্রেষ্ঠতম সাহিত্য কীর্তিগুলো তৈরি করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বয়ং।
তাঁর সত্যানন্দ, ভবানন্দ, জীবানন্দ, ভবানী পাঠকরা কিন্তু সত্যিই একটা সময় বাংলার অতি সাধারণ মানুষের মুক্তিদূত হয়েই দেখা দিয়েছিলেন। সন্ন্যাসী ফকির বিদ্রোহ বা নীলচাষ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়াই শুধু নয়, শোনা যায় বাংলার অনেক জমিদার পর্যন্ত নাকি লুকিয়ে ডাকাত দল পুষতেন। দিনের বেলায় জমিদারের জমিতে খেটো ধুতি পরা লাঙল টানা চাষি রাতের অন্ধকারে মাথায় পাগড়ি, হাতে বালা, পরনে লাল কাপড়, মাথায় তিলক আর হাতে ডান্ডা নিয়ে বোমকালি বলে শত্রু জমিদারের জমি জিরাতে লাফিয়ে পড়ত। তবে বাংলার সবথেকে বড় দুজন ডাকাত কিন্তু জমিদারদের হয়ে কখনো অস্ত্র ধরেননি। 20 ডাকাতের কথা তো শুনলেন, আর একজনও ছিলেন। কে বলুন তো? নাম বললেই চিনতে পারবেন, কারণ ডাকাত বললেই সবার আগে যে তার নামটাই আসে মনে, সে হলো রঘু ডাকাত। নীলকরদের কাছে তো বটেই, তাছাড়া যে কোনো অত্যাচারী জমিদার আর শোষকদের কাছে রঘু ডাকাত নামটাই বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। রঘু ডাকাত আসলে কিন্তু রঘুনাথ ঘোষ। সে সময়ে যারাই সাধারণ মানুষের ধন সম্পদ কেড়ে নিত, তাদের বাড়িতেই হানা দিত রঘু ঘোষের দল। জ্বালিয়ে দেওয়া হতো জমির বেনামি দলিল, পুড়িয়ে দেওয়া হতো অন্যায়ভাবে হস্তগত করা গরিবের ধন সম্পদের খতিয়ান, কপরদক শূন্য করে ছেড়ে দেওয়া হতো তাদের। অত্যাচারী শোষক জমিদার যোদ্ধারদের কখনো কখনো পিটিয়ে মারা হতো, আর গরিব মানুষদের মধ্যে সেই সব লুট করা টাকা কড়ি অকাতরে বিলিয়ে দিতেন রঘুনাথ ঘোষ। আর ঠিক এই জন্যই সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে পুলিশ একবারের জন্য রঘু ডাকাতের টিকিটিরও নাগাল পায়নি। কোনো কোনো ঐতিহাসিক অবশ্য মনে করেন যে রঘুনাথ নাকি কলকাতার মানুষ ছিলেন, তবে তার কাজের জায়গা ছিল বাংলার হুগলি, মুর্শিদাবাদ আর নদিয়া জেলা। হুগলির বাঘহাটি এলাকার জয়পুর গ্রামের বিধুভূষণ ঘোষ ছিলেন রঘুনাথের ভাই। 2 ভাই মিলেই দলটা চালাতেন সেই সময়। দেবীপুরের ঘন জঙ্গলে নিজেদের গা ঢাকা দেওয়ার আস্তানা করেছিলেন রঘুনাথ। সেই জঙ্গলে পুলিশ ঢুকবে কি করে? রোদের আলো পর্যন্ত ঢুকতে পারত না। সেখানে বাঘের ভয় ছিল, আর ছিল নরবলির ভয়। একবার সেই জঙ্গলে কারো ছায়া পড়লেই তাকে মায়ের ভোগে লাগিয়ে দিতেন রঘু ডাকাত। হ্যাঁ, সেই জঙ্গলেই তার আরাধ্যা কালী মায়ের মন্দির ছিল। প্রতিদিন একটা করে নরবলি আর পোড়া ল্যাটা মাছের ভোগ না দিয়ে ডাকাতি করতে বেরোতেন না রঘু। তাঁর হাঁড়ি কাঠে মানুষের রক্ত লাগেনি এমন একটা দিনও যায়নি বোধহয়। সেদিন সকাল থেকেই কোনো বলির খোঁজ পাচ্ছেন না রঘু। একে কার্তিক মাসের অমাবস্যা, বলি তো তাকে দিতেই হবে, মায়ের বিশেষ পুজো। কিন্তু মানুষ কোথায়? কি করবেন রঘু? ভাবতে ভাবতে আকুল হয়ে বন থেকে বেরিয়ে মাঠের পথ ধরে চললেন তিনি। বেশ কিছুটা চলেও এসেছেন আনমনে, আচমকা দেখতে পেলেন অতি সাধারণ একটি মানুষ সেই পথেই হেঁটে আসছেন। লোকটি বড়ই আপন ভোলা, কোনো দিকে খেয়াল নেই তার। সাধারণত এমন নিরীহ কাউকে বলি দেন না রঘুনাথ, কিন্তু সেদিন তো তার ভারী মুশকিল হয়েছে। কি আর করেন, সেই মানুষটিকেই ধরে নিয়ে চললেন তিনি। স্নান টান করিয়ে তাকে কপালে তিলক পরিয়ে হাঁড়ি কাঠে মাথাটা নামাতে যাবেন, এমন সময় মানুষটি বললেন যে মরে তো তিনি যাবেনই, তার আগে মা কালীকে একটা গান শুনিয়ে যেতে চান তিনি। রঘুনাথ রাজি হলেন। মানুষটির প্রাণে ভয় ডর নেই দেখে একটু অবাকও হলেন। প্রাণের আবেগে এবার সেই মানুষটি গান ধরলেন। তিলেক দাঁড়াও ওরে সমন, একবার বদন ভরে মাকে ডাকি। গানটা শেষ হলে মানুষটি মাথা দিলেন হাঁড়ি কাঠে, কিন্তু বলির খাঁড়াটা দিয়ে কোপ মারতে গিয়ে রঘু ডাকাত তো অবাক। হাঁড়ি কাঠে তো মা কালী
স্বয়ং মাথা পেতে দিয়েছেন। রঘুর আর বলি দেওয়া হলো না। সেই থেকে তার নরবলি বন্ধ হয়ে গেল। দুর্দণ্ড প্রতাপ রঘু ডাকাত এবার মানুষটিকে যত্ন করে তার বাড়িতে পৌঁছে দিয়ে এলেন। জানেন সে মানুষটিকে ছিলেন সাধক কবি রামপ্রসাদ সেন। অবশ্য রঘুনাথ ঘোষের জীবনের সঙ্গে এতগুলো মিথ জড়িয়ে আছে যে কোনটা আসল আর কোনটা গল্প, মানে লোকের মুখে প্রচলিত হয়ে হয়ে ছড়িয়ে গেছে, তা নিয়ে ইতিহাস নিজেই দ্বিধায়। কিন্তু লোককাহিনী সবসময় ইতিহাসের ধার ধারে না। মা কালী আর রামপ্রসাদের সঙ্গে রঘুনাথ ঘোষ বা রঘু ডাকাতকেও এক ব্র্যাকেটে ফেলে বাংলা বুঝিয়ে দিয়েছে যে রঘু আসলে বাংলার কাছে ঠিক কতটা আদরের সন্তান। কথাটা ঠিকই জানেন। আজ অবলীলায় যাঁদের নামের পাশে ডাকাত শব্দটা বসিয়ে ছেলে ভুলোনো গল্প লেখা হচ্ছে, সেই বিশু ডাকাত, রঘু ডাকাত, চিতে ডাকাত, মনোহর ডাকাতরা সকলেই কিন্তু প্রাচীন বাংলার কাছে দেবতার মতোই ছিলেন। গরিব শিশু, বৃদ্ধ আর নারী সমাজের এই বিরাট অংশের কাছে তাদের আলো বললেও ভুল কিছু বলা হবে না। রঘু, বিষে, মনোহরদের বাহিনী তো বাংলার মেয়েদের প্রকাশ্যে মা বলে ডেকেছিল। এবার মনে পড়ছে বঙ্কিমচন্দ্রকে। এই মানুষগুলোর হয়ে এমন সমব্যথী কলম আর বোধহয় কেউ ধরেননি। তবে এই ডাকাত সর্দাররা যতই দান ধ্যান করুন না কেন, দান খয়রাতির কথা বললেই গোটা বাংলায় যিনি প্রবাদে পরিণত হয়েছেন তিনি কিন্তু কোনো ডাকাত নন। তিনি কে? প্রাচীন বাংলায় কার কাছে নির্দ্বিধায় হাত পাতা যেত? হ্যাঁ, সেই মানুষের কথাই বলবো এবার। কারণ বাংলার ইতিহাসে তিনি অনেকটা জুড়ে রয়েছেন। তবে আজ এখানে নয়, তার কথা নিয়েই ফিরে আসছি আগামী পর্বে, আগামী সপ্তাহে, শুধুমাত্র আপনার কাছে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।